এই সেই রেজাউল করিম, যে আমার 4 বছরের বন্ধুত্বর সরলতার সুযোগ নিয়ে 1 বছর ধরে আমার সাথে ভোগ করে যাইতেছে, আমাকে রেপ করে যাইতেছে অনবরত, প্রতিনিয়ত। আমি অনেকবার না করার পরেও সে আমাকে জোর জবরদস্তি আমাকে রেপ করছে। তার সাথে আমি সম্পর্ক করতে চাইনি, তারপরেও আমাকে সে কন্টিনিউ 1 বছর ধরে রানিং সম্পর্ক করাইতেছে। বিয়ের কথা বলেও সে আমাকে বিয়ে করেনি। আমি বাধ্য হয়েছি মামলা করার জন্য। ফার্স্টে আমার কেউ মামলা নেয় নাই, আমি এইবার বাধ্য হয়েছি মামলা করার জন্য। আপনারা যেই যেখানে ওকে দেখবেন পুলিশের কাছে ধরাই দেওয়ার চেষ্টা করবেন। এখনো পালাতক আছে। কথা বলতেছি, সে হচ্ছে, তার নাম হচ্ছে রেজাউল করিম। সে সিরাজগঞ্জ থাকে, বেলকুচিতে। আর আমার নাম হচ্ছে নূর নাহার, আমি গাজীপুর থেকে আসছি। আর তার সাথে পরিচয় হইতেছে আপনার উত্তরাতে। আমি ছোট থেকে বড় হয়েছি উত্তরা 10 নম্বরে। আর সেখানে একটা কফি শপ থেকেই আপনাদের প্রতিদিনই উত্তরায় দেখা হইতো, ওখান থেকে আমাদের আলাপ আর মানে পরিচয়। তারপরে আস্তে 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 সেটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর ফ্রেন্ডশিপটা হচ্ছে আপনার 4 বছরের। ওর সাথে আমার 4 বছরের বন্ধুত্ব। ও আমার বিষয়ে অনেক যাচাই বাছাই করছে। আমি হচ্ছে আপনার খুব ভ্রমণ প্রিয়সী একজন মানুষ। আমি সব সময় খুব ঘোরাফেরা করি, বাট আমার ফ্যামিলির সাথে, আমার ভাই বোনদের সাথে আমি ঘোরাফেরা করি। এগুলো ফলো করছে, ফলো করার পরে ও আমাকে প্রচুর পরিমাণের অফার করছে, চলো কক্সে যাই, অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই। বাট আমি রাজি হইনি। আর কারণ আমার ফ্যামিলি আদার্স কারোর সাথে যাওয়া এটা অ্যালাউ করে না। তো এরকম 4 বছর যখন ফ্রেন্ডশিপ হয়ে যায়, তখন একটা মানুষের প্রতি বিশ্বাস কিন্তু এমনি চলে আসে। ও তো আস্তে আস্তে আমি ওরে বিশ্বাস করে ফেলছিলাম। বিশ্বাস করার পরে ও আমাকে অনেকবার বলছে চলো ঘুরতে যাই, বাট ওর সাথে যে আমি যাব সেটা আমি বিশ্বাস করি না, যে একটা ছেলের সাথে একটা মেয়ে যাবে, এটা খারাপ দেখায়। আমি অনেকবার টিকিট কাটছে, আমি যাইনি ওর সাথে। বাট একদিন ও প্ল্যান করে, এটা আমি পরে বুঝতে পারি ওর প্ল্যানটা। ও প্ল্যান করে যে আপনার আমাকে বলে যে আমরা অফিস, ওদের ও অফিসে জব করে, আমি কোনোদিন জব করিনি। ও অফিসের ট্যুরের কথা বলে আমাকে বলছে অনেক কলিগরা যাবে, কলিগের ওয়াইফরা যাবে, তাহলে চলো, আমাদের সাথে চলো। পরে আমি বলছি অনেক মানুষ যেহেতু যাবে, অনেক বছর ধরে যেহেতু বলতেছে, তাহলে এবার যাওয়াই যায়। যেহেতু অনেক মানুষ যাবে, মানে উভয়, নারী পুরুষ সবাই মিলে যখন যেতেছে। তো আমি আহ, ওর এটাই রাজি হয়ে আমি তারপরে ওর সাথে অক্টোবর মাসের, গত বছর অক্টোবর মাসের আপনার 16 তারিখে রাতের বেলা, 16 ষোলো 16-17 এরকম হবে। 16 তারিখে, হ্যাঁ, রাত্রের বেলা টিকিট করে আমি আবদুল্লাপুরে যাই। আবদুল্লাপুরে যাওয়ার পরে দেখি ওর একটা ফ্রেন্ড আছে আর ফ্রেন্ডের ওয়াইফ আছে। বাট ওদের অফিস ট্যুরের কথা বললো, সে বাসটা নাই। পরে আমি জিজ্ঞেস করলাম এটা তো অফিস ট্যুরের কথা বলছো, সেই বাসটা কোথায়? বলতেছে ওটা তো চলে গেছে, অফিসের অনেক মানুষ ছিল, জায়গা হয় নাই। তো যেহেতু তুমি আসছো, আবার ভাবিকেও নিতেছি, তাহলে আমরা আলাদা কাউন্টার বাসে চলে যাই। দেখি তো ওর একটা কলিগ আছে, একটা মহিলা মেয়ে আছে, তার ওয়াইফ আছে, ফ্রেন্ডের ওয়াইফ আছে, ওখানে ট্রাস্ট করা যায়। তারপর আমি গেলাম। যাওয়ার পরে সকালে প্রচন্ড টায়ার্ড ছিলাম, সারা রাত জার্নি করে সকালবেলা আমরা টায়ার্ড ছিলাম। তারপরেও আমি বলছি যে অফিসের বাস কোথায়, কয় হয়তো আইসা পড়ছে, হয়তো হোটেলে উঠে গেছে। তা আমরা একটা হোটেল নেই, তারপরে রাত্রে ওদেরকে সবার সাথে পরিচয় করে দেবো। আমি আচ্ছা ঠিক আছে। পরে ও সেই ভাইটা ভাবিটা তারপরে ও আমি পরে একটা হোটেল নেই, আমরা ওখানে উঠি। ওঠার পরে তো ভাবি আর আমি একসাথেই শুয়েছিলাম। আর ও আর ওর ফ্রেন্ড, মানে কলিগ না ফ্রেন্ড, যাই হোক যেটাই হোক, ওরা একটা রুমে ছিল, অ্যাপার্টমেন্ট নিয়েছিল। ওরা একটা রুমে, আমি একটা রুমে। তারপরে আমরা সবাই খুব টায়ার্ড, আমি তো ঘুমাই গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাই গেছি। ঘুম থেকে ও হঠাৎ করে, মানে হঠাৎ করে ঘুম দেখে আমার ভাঙা যেতেছে। ভাঙলো কি করে, ও দেখে আমাকে টাচ করতেছে, কি যেন আমাকে টাচ করতেছে ঘুমের ভিতরে। আমি আন্দাজ পাচ্ছি যে আমাকে কি যেন টাচ করছে। আমি চোখ যখন মেলি দেখি যে আমার ফ্রেন্ড ভাবি আমার পাশে নাই, আমার ফ্রেন্ডটা আমার পাশে। আমি বললাম যে তুমি এখানে কেন? ভাবি কোথায়? কয় ভাবি তার হাজবেন্ডের সাথে টাইম পাস, মানে ওই রুমে চলে গেছে। আমি আর ভাবি এক রুমে থাকবো, তোমার সাথে তো আমি থাকবো না, তুমি চলে যাও। ওর এক, মানে হস্তাধস্তি অনেক, রুমের ভিতরে প্রচুর পরিমাণে হস্তাধস্তি হয়েছে। হস্তাধস্তি হওয়ার পরে মানে এক পর্যায়ে আমি হেরেই যাই, কিচ্ছু করার নাই। ও আমাকে রেপ করে, রেপ করার পরে আমি খুব কান্নাকাটি করি। তারপরে বলি যে আমি এখন আইনের আশ্রয় নেব, যেহেতু তুমি আমার এটা করছো। পরে বলতেছে দেখো যা হবার হয়েছে, তুমি আমাকে 4 বছর ধরে চিনো, আমি তোমাকে 4 বছর ধরে চিনি, তাহলে আমরা বিয়ে করলে সমস্যা কই, যেহেতু আমিও সিঙ্গেল আছি। আমি কই, মানে আমার মানে মাথায় কাজ করতেছিল না, হ্যাঁ বলবো না না বলবো, তারপর ডিসিশন, এরকম অনেক
আপনার অনেক জোরাজুরি করলো, অনেকবার বললো, হাত পায়ে ধরলো, কান্নাকাটি করলো যে মামলা করো না, আমি তোমাকে 4 বছর ধরে পছন্দ করি, তাহলে আমরা বিয়ে করলে সমস্যা কি, মানে বলার পরে মানে এক পর্যায়ে আমি হ্যাঁ বলে দেই, মানে রাজি হয়ে যাই, দেখছি ঠিক আছে। আমি বলছি তাহলে কি এখানে বিয়ে করবা? কয় না, আমরা ঢাকায় যাওয়ার পরে আমরা বিয়ে করব। আর আমি এই যে বাসায় থাকি, সেই বাসা তো আপনার, আমি তো একা থাকি, তো আমার বাসাটা চেঞ্জ করতে হবে, এটা মেস বাড়ি। তো বাসাটা মেস বাড়িও না, ও একাই মেস থাকে ওই ফ্ল্যাটে। ওই বাসাটা চেঞ্জ করে আমরা একটা নতুন বাসায় উঠবো, আমরা বিয়ে শাদী করে আমরা ওখানে উঠে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরে ঢাকায় আসি, ঢাকায় আসার পরে ও আমাকে 2 দিন পর পরেই মানে জোর করে ওর বাসায় যাওয়ার জন্য ফোন করে, চলে আসো। যেদিন ঢাকায় আসি সেদিন ওর বাসায় আমাকে নিয়ে যায়, কয়টা আমার বাসা, তোমাকে অনেকবার আসতে বলছি আসো নাই, এ বাসায় আমি থাকি। তারপরে ওখানেও এক পর্যায়ে অনেক কিছু হয়, পরে তারপরে আমাকে বাসায় দিয়ে আসে। বাসায় দিয়ে আসার পরে ও আমাকে 2 দিন পর পরে ওর বাসায় ডাকে, বাসায় চলে আসো, বাসায় চলে আসো। তা আমি না বলি যে না, এইভাবে অ্যাকচুয়ালি যাওয়াটা সম্ভব না, যখন বিয়ে হবে তখন যাব। তো ও মানে এত ইমোশনাল ব্ল্যাকমেল করতো যে আমি না যেয়ে থাকতে পারতাম না। তো এরকম মাঝে মাঝে আমাকে কন্টিনিউ 6 মাস ওই বাসায় আমাকে নেয়। আর এর ভিতরে আমি অনেকবার জোরাজুরি করতেই থাকি যে বিয়ে করি, চলো বিয়ে করি। ওর একটাই সুতা ছিল যে এই বাড়িটা চেঞ্জ করে অন্য একটা বাড়ি নিব, দেন আমরা বিয়ে করব। পরে এক পর্যায়ে আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হওয়ার পরে আমি বলি এই বাচ্চা তো আমি নষ্ট করব না, আমাকে বিয়ে করবা, দেন আমি এই বাচ্চা নষ্ট করব, যদি রাখতে মন চায় রাখবো, না হলে নষ্ট করার কাম নষ্ট করে ফেলবো। ও আমাকে খুব জোর করে, জোর করার পরে আমাকে মারধরেও করে। এটা অ্যাকচুয়ালি আমি আমাকে মানে আমার এই জিনিসটা মানে খুব লজ্জা লাগে যে মারধর করছে, এটা বলতে লজ্জা লাগে। মারধর করছে, তারপরে আমি মানে এক পর্যায়ে ওর কথায় আমি রাজি হয়ে যাই, আচ্ছা ঠিক আছে ফালাই দিই। যেহেতু যেভাবে জোর করতেছিল, মানে যেহেতু আমি ওর কাছে এখন ধরা খেয়ে গেছি, ওর কথা এখন শুনতে আমি বাধ্য হয়ে গেছি। পরে এক পর্যায়ে বাচ্চাটা নষ্ট করে দেয়, নষ্ট করে দেওয়ার পর আমাকে বাসায় পাঠায় দেয়। বাসায় পাঠায় দেওয়ার পরে ওর ফোন অফ, ওর যোগাযোগ মানে সম্পূর্ণ আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। যে বাড়িতে থাকে আমি 3বার গেছি ওর খোঁজার জন্য, সেই বাড়িতে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমাকে প্রচুর পরিমাণে, যে ম্যানেজার ছিল আমাকে প্রচুর মনে করবে গালাগালি করছে, গালাগালি করে আমাকে ওই বাসায় ঢুকতেই দেয় নাই। ম্যানেজার ও বলে দিছে যে এই বাসায় আমি থাকি না বলবেন। আর মানে ও আরো কি কি যে বলছে ম্যানেজার, আমি জানি না। ম্যানেজার বলছে না ও এখানে থাকে না, আপনি এই বাড়িতে ঢুকতে পারবেন না, মানে এগুলো বলে আপনি ঢুকতেই পারবেন না। আমাকে গেটের ভিতরে ঢুকতেই দেয় না। আমি এক পর্যায়ে জোর করে ঢুকছি, তারপরে মানুষজন নিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। হ্যাঁ অবশ্যই দেখছে। পরে বলতেছে আপনি ওর সাথে গন্ডগোল করছেন, এখন ওই বাসায় থাকে না, চলে গেছে। এখন স্বামী স্ত্রীর ব্যাপার। সম্পর্কে আপনি ম্যানেজারকে আপনারা জানিয়েছেন, আপনি বারবার থাকতে লাগে। ম্যানেজারকে তো আমি কিছুই বলিনি, আমি ম্যানেজারের সাথে আমার কথাই হয়নি। আমি যে রানিং 6 মাস যাতায়াত করছি, ওনার সাথে আমার একটা কথাও হয়নি। যখন থেকে আমাকে বাসায় পাঠায় দেয় বাচ্চা নষ্ট করার জন্য, পাঠায় দেওয়ার পরে ও ওখান থেকে উধাও হয়ে যায়। উধাও হয়ে যায়, বাড়ি ওই ম্যানেজারকে বলে দেয় যে আমি এই বাড়িতে থাকি না, আমাকে ওই বাড়িতে তখন ঢুকতেই দেয় না। আমি 3বার গেছি দেখার জন্য। ম্যানেজারের নাম আমি জানি না। ওর নাম হচ্ছে রাজল করিম, আমি ফার্স্টেই বলছি রাজল করিম। সিরাজগঞ্জ থাকে, হচ্ছে বেলকুচি। ও হচ্ছে আপনার গার্মেন্টস এ জব করে, আপনার ফেব্রিক ফ্যাক্টরির ম্যানেজার, আর অফিসটা হচ্ছে সাইমন টেক্সটাইল।